মেমোরি ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা পড়তেছি আমরা ওই চ্যাপ্টারে জাস্ট আমরা কি দিব আজকে ওভারভিউ দিব আর কিছু না। তা বলতো এই চ্যাপ্টারে আজকে ইন্টারঅ্যাকটিভ ক্লাস হবে, হ্যাঁ এইজন্য সাইন আপ করে দিয়েছি। প্রথমে আমরা কি করছিলাম বলুন তো, এই চ্যাপ্টারে প্রথমে সবাই খাতা বের করে, যে খাতা নোট করছেন খাতাটা বের করেন। সবার প্রথমে আমরা কি করছিলাম বলুন তো, এই চ্যাপ্টারের শুরুতে আমরা কি করছিলাম? সবার প্রথমে আমরা বুঝাচ্ছিলাম এরকম একটা জিনিস, চপস্টিক এটাই চ্যাপ্টার না, এই চ্যাপ্টার না, আগে চ্যাপ্টার এটা দেখেছিলাম না প্রথমে একদিন, যে আমাদের কাছে যত যা প্রোগ্রাম থাকে, দেখেন আজকে কিন্তু সব কানেক্ট করতেছি, হ্যাঁ একটু কানেক্ট করাটা দেখি। আমাদের যত যা প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলো আমরা কোথায় রাখি? তাই না? ওকে, এই প্রোগ্রামকে যখন আমাদের এক্সিকিউট করতে হবে সেটা কোথায় নিয়ে আসি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলুন তো ডিস্কের সাইজ কি? অনেক বেশি, তাই না? 3 টেরাবাইট 4 টেরাবাইট 2 টেরাবাইট এরকম হয়। কিন্তু আমাদের অ্যাক্সেস টাইম কত? অনেক কম, সরি অনেক বেশি। যে আমাদের অ্যাক্সেস করতে কি লাগে? অনেক বেশি টাইম লাগে, তাই না? আচ্ছা, কিন্তু কস্ট কেমন? বুঝতে পারছেন? ওকে, এবার আসি র‍্যামের কি। র‍্যামের কি সাইজ তুলনামূলক, অ্যাক্সেস টাইম মানে একটু কম হয়েছে নাকি? আমাদের কস্ট কি হয়ে গেছে? একটু বাড়ছে, তাই না? এখন তো অনেক বাড়ছে। যে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন বেশি করে, না না চলতেছে, ভিডিও জেনারেট করবেন, তারপরে ইমেজ জেনারেট করবেন, আলতু ফালতু। আমরা তো অ্যাসাইনমেন্ট করতে দিই, বই না পড়ে জিপিটি এর বলবেন অ্যাসাইনমেন্ট করে দিতে, তাহলে তো ওই আগে আপনি তাহলে তো র‍্যামের কাজ তো পারবেই, পারবে না? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের ডিস্কের সাইজ বেশি, অ্যাক্সেস টাইমও বেশি, কিন্তু কস্ট কম। আর র‍্যামের ক্ষেত্রে কি সাইজ তুলনামূলক কম, অ্যাক্সেস টাইমও তুলনামূলক কম, আর কস্ট কিন্তু একটু বেড়ে গেছে, তাই না? কারণ যখনই কোনো প্রোগ্রামকে আমাদের রান করতে হবে কোথায় নিয়ে আসতে হবে? র‍্যামে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? ওকে, এখন যখন আমরা কোনো প্রোগ্রামের উপর কোনো অ্যারিথমেটিক কাজ করব বা কোনো লজিক্যাল কাজ করব, তখন র‍্যাম থেকে আবার কোথায় নিয়ে আসতে হবে? এই রেজিস্টার নিয়ে আসতে হবে। এই রেজিস্টারের সাইজ কত? অনেক ছোট, তাই না? সাধারণত 8 বিট 16 বিট 32 বিট 64 বিট এরকম থাকে। ওকে, অ্যাক্সেস টাইম কেমন হবে? যেহেতু সাইজ ছোট সেহেতু কি অ্যাক্সেস করতে আমাদের বেশি টাইম লাগে। ওকে, কিন্তু কস্ট কি? বেশি, অনেক বেশি। এই যে আমাদের এর অ্যাক্সেস টাইম অনেক কম, কিন্তু এর অ্যাক্সেস টাইম এর থেকে তো বেশি। তাহলে এখানে একটা মিসম্যাচ তৈরি হয়ে যায়। তাহলে এই মিসম্যাচ তৈরি হওয়ার কারণে সিপিইউ কি হয়ে যায়? হল্টে চলে যায়। কিসে যায়? এই জন্য আমরা মাঝখানে কি ইউজ করতাম? একটা ক্যাশ মেমরি ইউজ করতাম, তাই না? এই ক্যাশ মেমরি ইউজ করলে লাভ কি হইতো? যে এই যে আমাদের স্পিডের যে মিসম্যাচটা, এটা কি হইতো? একটু হ্যান্ডেল হইতো, যার কারণে আমাদের সিপিইউ আর কিসে যেত না? হল্টে যেত। আমি কি বুঝাতে পারছি? সিপিইউ কখন হল্টে যায়? এই যে দেখেন তো, আমরা যখন র‍্যাম থেকে ডাটা সিপিইউ তে আনবো, সিপিইউ থেকে আমরা যখন এই রেজিস্টার থেকে হ্যান্ডেল করব ডাটা, তখন কি হয়? টাইম বেশি লাগবে না টাইম কম লাগবে? অনেক টাইম কম লাগবে। সাধারণত কত লাগে? 1 ক্লক পালস, 1 ক্লক পালস। কিন্তু যদি আমাদের র‍্যাম থেকে ইনফরমেশন নিয়ে সিপিইউ তে আনতে হয়, এখানে আমাদের কতগুলো ক্লক পালস লাগে? মাল্টিপল ক্লক পালস লাগে। সিপিইউ কাজ করে বসে আছে, কিন্তু এখন ডাটা ইনস্ট্রাকশন আসে না যে পরবর্তী কি করতে হবে। তখন সিপিইউ কি করবে? বসে থাকবে। এই বসে থাকাটা আমরা কি বলি? হল্ট হয়ে থাকা। তো এটা কেন হচ্ছে? কারণ এ তো কাজ করে বসে থাকতেছে, কিন্তু এ কি এখান থেকে আনতে পারতেছে না।
এই কারণে কি হয় একটা মিসম্যাচ তৈরি হয় ক্লিয়ার এই স্পিডের মিসম্যাচের জন্য আমাদের কি হয় সিপিইউ হল্ট হয় আর এই জন্য আমরা কি ইউজ করি মাঝখানে একটা ক্যাশের কি সাইজ একটু বড় আর অ্যাক্সেস টাইম একটু বেশি কস্ট একটু বেশি কিন্তু রেজিস্টারের মতো না তাহলে কি মাঝখানে মাঝামাঝি একটা কিছু আনতে পারছি আমরা যেটা আমাদের কি করতেছে যে যে ইনস্ট্রাকশন রান করতে হবে সেই কিছু ইনস্ট্রাকশন অলরেডি ক্যাশেতে নিয়ে আসবে এনে রাখবে পরে যখন সিপিইউ লাগবে তখন সাথে সাথে পাঠিয়ে দিচ্ছে বুঝতে পারছেন এর ফলে আমাদের কি এই যে স্পিডের যে মিসম্যাচটা সেটা একটু হ্যান্ডেল হয়েছে এই কারণে আমরা কি করি ক্যাশে ইউজ করি দেখবেন আপনারা যখন কম্পিউটার কিনতে যাবেন এখানে লেখা অনেক জায়গা থেকে L2 ক্যাশে L3 ক্যাশে যত লেভেল বাড়বে ক্যাশে তত কি কম্পিউটার তত কি ফাস্ট হবে কারণ প্রেডিক্ট করে এই ক্যাশে প্রেডিক্ট করে যে নেক্সট কতগুলো ইনস্ট্রাকশন আর আনতে হবে সে এনে রেখে দেয় পরে যখন লাগবে তখন সেটা পাঠিয়ে দেয় বুঝতে পারছেন L3 ক্যাশে বলতে কি বোঝায় এখানে এটা হচ্ছে L1 ক্যাশে মানে একটা ক্যাশে আছে L3 ক্যাশে L2 ক্যাশে বলতে কি বোঝায় যে এর পরে একটা ক্যাশে আছে L3 ক্যাশে বলতে কি বোঝায় এর পরে একটা ক্যাশে আছে দেখছেন সাইজ কিন্তু আস্তে আস্তে কমতেছে না তার মানে আমি যখন আনি তখন বড় একটা চাঙ্ক কাটি এরপর ছোট একটা চাঙ্ক এখানে বাড়াবো আর ছোট একটা চাঙ্ক কোথায় বাড়াবো যেন আরো তাড়াতাড়ি এখানে পাঠানো যায় বুঝতে পারছেন এই কাজই করে ভিতরে ক্লিয়ার এই ছিল কি আমাদের বাইরে থেকে মেমরি কেমন দেখতে ক্লিয়ার তাহলে এই যে প্রথমে যখন আমরা বললাম আমরা যে প্রোগ্রামগুলো লিখি সব প্রোগ্রাম কোথায় থাকে যখন আমরা এক্সিকিউট করাবো তখন এই ডিসপ্লে কোথায় নিয়ে আসতে হবে র‍্যামে নিয়ে আসতে হবে না তা আমরা যখন প্রোগ্রাম বানাই তখন কি আমরা জানি এই প্রোগ্রামটা র‍্যামে কোন মেমরি লোকেশনে আসবে আমরা কি এটা জানি কখনোই আমরা জানি না তাহলে এটার জন্য আগে কি করা হতো ম্যাপিং করা হতো স্যার এই যে আপনি প্রোগ্রামটা লিখছেন এই প্রোগ্রামটা এরকম হতে পারে না যে ইন্টিজার x = 5 প্রিন্ট এরকম হতে পারে এই যে আমাদের প্রোগ্রামটা হতে পারে না তাহলে এই যে প্রোগ্রামটা এটাকে আমরা এখানে কোন কোন অ্যাড্রেস নিব এটা আমরা কি করতে হবে ট্রান্সলেশন করতে হবে আমার যে প্রোগ্রাম আর তার মেমরি লোকেশন কোন মেমরি লোকেশন আসবে এটা আমরা বের করতে হবে না তাই এটা বের করার জন্য আমরা কি করতাম অ্যাড্রেস বাইন্ডিং করতাম মনে আছে আমরা একটা ক্লাসে এবারে কি শিখছিলাম কি করে অ্যাড্রেস বাইন্ডিং করতে হয় তাহলে অ্যাড্রেস বাইন্ডিং এর কাজটা কি ছিল স্যার এই যে আমাদের যে কোডটা লিখছি আমরা তো জানি না এটা মেমরির কোন লোকেশন আসবে জানি এটা না তাহলে আমাদের কি করতে হবে এই কোডটা মেমরির যে লোকেশন আসবে সেই লোকেশন জেনারেট করতে হবে সেই লোকেশন জেনারেটের কাজটাই কি আমাদের অ্যাড্রেস বাইন্ডিং করা সবাই কি বুঝছেন এই যে মনে করেন আবার সবাই কি ভালো করে বুঝুন এই যে আপনারা যে প্রোগ্রামটা লেখেন এই প্রোগ্রামটা কি কোথায় লোড করতে হবে আচ্ছা তো র‍্যামের কি অ্যাড্রেস আছে না যেটা 00 আমি 4 বিট দিয়ে দেখালাম এখানে কত f এরকম আসবে না তাহলে এই যে এই লোকেশনের মধ্যে কোন লোকেশনে যাবে জানি না কোন লোকেশনে যাবে এটা কি জানি তাহলে জানতে হবে না তাহলে জানার জন্য কাজটা কি টেকনিকটা কি অ্যাড্রেস বাইন্ডিং ক্লিয়ার বুঝা গেছে তাহলে অ্যাড্রেস বাইন্ডিংটা আমরা কিভাবে করতে পারি তিন ভাবে করতে পারি একটা হচ্ছে আমাদের কম্পাইল একটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের আমি কিন্তু ওই মেমোরির যে চ্যাপ্টারটা ওটাকে আজকে ওভারভিউ দিচ্ছি হ্যাঁ যারা প্রথম দুইটা ক্লাস করছেন মানে প্রথম তিনটা দুইটা করেছে দুইটা ক্লাস করলে এটা ইজি জাস্ট ওভারভিউ দিচ্ছি ঠিক আছে নতুন কিছু না করে মাশাআল্লাহ সাথে বলতে দেখ আচ্ছা কালকে অনেক কষ্ট হয়ে গেছে আমাদের ওদের ল্যাব 2 ঘন্টা নিয়ে গেছে জি স্যার আপনারা কি ল্যাব ছিল আপনারা ল্যাবে ছিলেন কি রাখি আমি সরি ক্লাসে ছিলাম অ্যাটেন্ডেন্স ঠিক আছে আমি আমার একটা পেন থাকলে মানে যদি লেখালেখি করা যেত তাহলে আমি খুব সহজে বুঝাতে পারতাম তাহলে ওই জায়গা এই জায়গাতে বললে আমি আর পারলাম না ভালো থাক এই পর্যন্ত যদি সিলেবাস লাগা বেশি না পড়ে আচ্ছা তাহলে কি আমাদেরও কালকে 2 ঘন্টা হবে না আপনাদের তো আমি লিখে পড়াতে পারবো ওদের তো অনলাইনে নিয়ে গেছে অবিচার হবে না স্যার ও হ্যাঁ
ও ওরা আমাদের থেকে না, একটা স্পিচ না না স্যার ওটা ওইটুকুই করবো, আমি সেটাও লেখি রাখবো। আপনাদের নেক্সট যে ল্যাবটা হবে না কালকে তো ল্যাব সব অনেক ইম্পর্টেন্ট আছে। তো ওই কালকে আমি মোটামুটি শেষ করে দিব সিলেবাস। স্যার কালকে 2 ঘন্টা পড়াবেন লাগে না কতক্ষণ পড়াবেন স্যার? হ্যাঁ ভাই, একবার আমি কি 4 ঘন্টা পরে কিছু বলতে পারবেন? হ্যাঁ না বলবো না কেন? 4 ঘন্টা কেমনে এই পড়বো? বছর আরো কোনো question আছে? স্যার আপনাকে রুমই দিবে না কালকে মেরাজ রুমই দিবে না আদিত্যে না তো ভালো স্যার এই দেখতেছি। এই দেখেন, তাহলে আমরা কি করতেছিলাম এর জন্য? অ্যাড্রেস বাইন্ডিং করতেছিলাম। অ্যাড্রেস বাইন্ডিং কিভাবে করা যায়? কম্পাইল টাইম, লোড টাইম। আমি কিন্তু একটু বোঝাতে যাচ্ছি এইটা এই জন্য যে ইন্টারনাল যে জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে? তাহলে বলতো কম্পাইল টাইম বলতে কি বোঝায়? কম্পাইল টাইম বলতে হচ্ছে কম্পাইলার জানে যে এই লোকেশনটা কততে যাবে। কম্পাইলার জানে যে x = 5 কোথায় যাবে? এখানে x আসবে, x = 5। আর 5 এর আগে কে যাবে? প্রিন্টএফ নাকি? প্রিন্টএফ %d নাকি? ক্লিয়ার? এটা কম্পাইলার জানে। তাহলে এই দেখেন তো এটা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস আর এটা আমাদের কোড। এই দুটাকে মিলে কি বলা হয়? অ্যাবসলিউট কোড। ক্লিয়ার? তো এইটা আগে কে জানতো? কম্পাইলার জানতো। ক্লিয়ার? কিন্তু এর প্রবলেম কি হচ্ছে স্যার? স্যার যদি আমাদের স্টার্টিং অ্যাড্রেসটা আমি চেঞ্জ করতে চাই বা আমার প্রোগ্রামে কোনো যদি কোনো চেঞ্জ হয় তাহলে কি হবে? আমাদের সম্পূর্ণ আবার রিকম্পাইল করতে হবে, তারপর আবার এখান থেকে শুরু করতে হবে। মানে ফিক্সড সব কিছু আমি চেঞ্জ করতে পারবো। তবে কি বুঝছেন? আবার আমাদের এখানে আরেকটা প্রবলেম আছে। স্যার যদি আমরা প্রিন্টএফ লিখতে চাই, প্রিন্টএফ কি ফাংশন? একটা লাইব্রেরি ফাংশন। তাই লাইব্রেরি ফাংশনের যে ডেফিনিশনটা আছে সেই ডেফিনিশনটা কোথায় থাকে? stdio. তাহলে এখান থেকে নিয়ে কি এই পর্যন্ত আবার কি থাকবে বলুন তো? stdio.h এর ডেফিনিশনটা কি রাখতে হবে? এর মধ্যে আনি রাখতে হবে, নয়তো আপনি রান করতে পারবেন না। সবাই কি বুঝছেন? তাহলে এই ধরনের যে বাইন্ডিং এটাকে আমরা কি বলি? যে আগে থেকে জানি কোন লোকেশন থেকে শুরু হবে ওই লোকেশনে যাই বসি। ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে? ওকে, এবার আসি আমরা লোড টাইমটা বুঝি আর রান টাইমটা বুঝি। স্যার লোড টাইম বলতে কি বোঝায়? যেমন এটা যদি কোনো সি ফাইল হয় তাহলে সি ফাইল হলে এখান থেকে কি জেনারেট হয় বলুন তো? main.o ফাইল জেনারেট হবে না? এটা কি ফাইল? একটা অবজেক্ট ফাইল। এই অবজেক্ট ফাইলকে কোথায় লোড করতে হয়? র‍্যামে লোড করতে হবে, মেমোরিতে লোড করতে হয়। এই কাজটা কি করে দেয়? লোডার করে দেয়। কে করে দেয়? এই যে টাইমে করে সেই টাইমটা আমাদের কি টাইম? তাহলে বলেন লোড টাইম বাইন্ডিং করার জন্য আগে কি জেনারেট করতে হবে? ক্লিয়ার? তাহলে যখন আমরা লোড টাইম বাইন্ডিং করব এর আগে কি হয়ে গেছে? এটা কম্পাইল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন কম্পাইলার জানে না যে স্টার্টিং কোথা থেকে হবে। কম্পাইলার কি করে না? জানে না যে স্টার্টিং কোথা থেকে হবে। তাই কম্পাইলার কি জেনারেট করে দেয়? একটা রিলোকেটেবল কোড জেনারেট করে দেয়। আমি কি বুঝাতে পারছি? কম্পাইলার কি করে? রিলোকেটেবল কোড জেনারেট করে। এই আপনারা যে কথা বলেন সব ভিডিও ধরা পড়ে। স্যার কেমন দেখছে? স্যার আমি দেখি যে আমি কোনো আলতু কথা বলে ফেলছি না। যদি বলে দিই তাহলে এটা ডিলিট করতে বলবো। এটা কাটিয়ে দিবেন স্যার। স্যার আমরা কোর্স শেষ ভিডিও শেষ স্যার। ঠিক আছে। তো দেখি ইউটিউবে আপলোড দিয়েছে। ওইটা তো জাস্ট লিংক দিয়ে ঢুকতে পারবে। ইয়ে পার্ট প্রাইভেট কর, আমি তো দেখতে পাচ্ছি। না না আমি পাবলিক করে দিই, প্রাইভেট করে দিব চাইলে। ঠিক আছে, প্রাইভেট করে দিন। করো নাই? না। আমরা তো সবাই জানো দেখেন। স্যার তো লিংক আছে, স্যার তো লিংক দিয়েছে। এই দেখেন এডিট দেখেন রিসার্চ। তাহলে এখন আমাদের কি প্রবলেম হয়েছে? লোড টাইমে যে অ্যাড্রেসটা ফিক্স ছিল, তাই না? এখন আমরা কি করতেছি? যে অ্যাড্রেস ফিক্স করতেছি না। যেটা যে 5000 থেকে শুরু হবে এটা আমি জানি। এটা 1000 থেকে শুরু হতে পারে, 100 থেকে শুরু হতে পারে, 6000 থেকে শুরু হতে পারে। মানে এখন আমি ডাইনামিক জিনিসপত্র আনতেছি। তাহলে এর জন্য আমাদের কম্পাইলার কি করে? রিলোকেটেবল কোড তৈরি করে। যেমন এর স্টার্টিং অ্যাড্রেস কি বলবে? তাহলে এর পরেরটা কত হবে? এর পরেরটা কত হবে? i+। স্যার আমি একটু যেতে রিলোকেটেড পারবো? কি লজিক্যাল হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লজিক্যাল। এই ক্লিয়ার? তাহলে এই যে আমাদের কোডটা টোটাল মিলে এটা আমাদের কি? রিলোকেটেবল কোড। কি কোড? এই রিলোকেটেবল কোড বলার কারণ কি? যে আমি যেখানেই ওটাকে বসাই ওইখান থেকে কি হবে? এক্সিকিউশন শুরু হবে।
আমার এখন ফিক্স না যে একটা সার্টেন লোকেশন থেকে শুরু হচ্ছে কিনা। আমি বুঝাতে পারছি সবাইকে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভালো কথা। তাহলে এবার দেখেন, তাহলে আমাদের কি যে এই থামে এই যা আমি তাহলে দেখেন এই যে আমাদের i এর ভ্যালু, তাহলে i এর ভ্যালু কি হবে? প্রত্যেকবার চেঞ্জ হবে। আর এই চেঞ্জটা কখন হবে? যখন এই মেইন ডট অফ আইটা আমি কোথায় লোড করব? ব্র্যাকেটে লোড করব। তাহলে এখন সুবিধা কি হচ্ছে যে আমি চাইলে 5000 থেকে জেনারেট করতে পারি, চাইলে 6000 থেকেও জেনারেট করতে পারি। এটা কোথায় ডিসাইড হবে? যখন এই মেইন ডট অফ আইটা আমি মেমোরিতে লোড করব তখন ডিসাইড হবে। আমি বুঝাতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাই দেখেন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কে জেনারেট করে দিচ্ছে? কম্পাইলার। আর কম্পাইলার কাকে দিয়ে কাজ করায়? সিপিইউ কে দিয়ে কাজ করায়। তাহলে এই অ্যাড্রেসটা কে জেনারেট করে দেয়? সিপিইউ। তার মানে এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস। কি অ্যাড্রেস? লজিক্যাল অ্যাড্রেস। আমি বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাও দেখেন এখানে প্রবলেম থেকে গেছে। কি বললাম? তাই যে প্রিন্টএফ এর ডেফিনিশনটা, প্রিন্টএফ ডেফিনিশন কোথায় আছে? কিন্তু হেডার ফাইলে কি শুধুমাত্র প্রিন্টএফ আছে? না নাকি সব আছে? সব আছে। যেটা লোড করছি কোনটু? সবকে লোড করছি না? প্রবলেম না? এই প্রবলেম থেকে সরানোর জন্য আমরা ডাইনামিক লোডিং করি। কি করি? স্যার আমরা এই এসটিডিও এসে সব নাই, কোনটা আছে? এর মধ্যে একটা প্রিন্টএফ এর ডেফিনিশন আছে। কি আছে? প্রিন্টএফ এর ডেফিনিশন আছে। আমি খালি এইটুকু মডিউল কোথায় লোড করব? এটা কখন ডিসাইড হবে? রান টাইমে যখন দেখবে এখানে কি আছে? প্রিন্টএফ। তখন ও কোথায় যাবে? ডিস্কে যাবে। ডিস্ক থেকে কি আনবে? প্রিন্টএফটা উঠে কোথায় রাখবে? তাহলে এখন এসটিডিও না এসে কি আসবে? প্রিন্টএফ এর ডেফিনিশন আসবে। স্যার এটা একটু আবার বুঝাও। দেখেন দেখেন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আগে কি হচ্ছিল? যখন এটাকে যখন আমরা এটাকে যখন আবার ও ফাইল বানাবো, ডট ও ফাইল জেনারেট হবে না? এই ও ফাইল সম্পূর্ণ লোড করতেছিলাম না, লাগতেছিল সম্পূর্ণ। কারণ আমি শুধু এখানে কি করছি? কিন্তু স্ক্যানএফ এ কিছু করছি না, কিন্তু স্ক্যানএফ ডেফিনিশন আমি লোড করছি। এটা কি মেমরি অযথা জায়গা দখল করছে। তাহলে এই থেকে দূর করার জন্য আমরা কি করছি? ডাইনামিক লোডিং করছি। ডাইনামিক লোডিং বলতে কি বোঝায়? যে আমি যে stdio.h এখান থেকে যে ডট ও ফাইলটা পাইছি এটা সম্পূর্ণ লোড করব না, পার্ট লোড করব। এই যে কোন পার্ট লোড করব এটা কখন ডিসাইড হবে? যখন রান টাইম হবে তখন ডিসাইড হবে না? তো এই জন্য এটা কি বলা হয়? ডাইনামিক লোডিং বলা হয়। ক্লিয়ার হচ্ছে? ওকে। তাহলে ডাইনামিক লোডিং করলে আমরা কোনটুকু লোড করতে পারবো? প্রিন্টএফ এর টুকু জাস্ট লোড করতে পারবো। আর কোনো কোশ্চেন আছে পর্যন্ত? তাহলে বলতো এই প্রিন্টএফটা যদি আমাদের লোড করতে হয় তাহলে প্রিন্টএফ এর ফাংশন আমাদের কি জেনারেট করতে হবে? রিড লোকেটেবল কে জেনারেট করতে হবে। বুঝতে পারছেন? আর এই কাজটা কি করে দিবে? কম্পাইলার করে দিবে। বুঝছেন? এই বলতে কারো কোশ্চেন আছে? আচ্ছা এবার চিন্তা করেন স্যার, এটা মনে করেন একটা ফাইল main.c, এরকম আপনার কাছে 20টা ফাইল আছে। কয়টা ফাইল? 20টা। তাহলে 20টা ফাইল হইলে এরকম প্রিন্টএফ কয়টা ইউজ করছেন? 20টা। তাহলে এরকম মডিউল কয়টা লোড হবে? 20টা। কিন্তু একই ফাংশন বারবার লোড করতেছেন, তাও প্রবলেম না? তো এর জন্য আমরা কি করি? ডাইনামিক লিংকিং করি। কি করব? ডাইনামিক লিংকিং। ডাইনামিক লিংকিং বলতে কি বোঝায়? এই যখনই প্রিন্টএফ আসবে এই প্রিন্টএফ এর জায়গায় আমি একটা বুকমার্ক দিয়ে দেব। কি দিয়ে দেব? বুকমার্ক। এই বুকমার্ক বা অনেকে বুকমার্ক বলে বা অনেকে প্লেস হোল্ডার বলে। কি বলে? প্লেস হোল্ডার। যেখানে বুকমার্ক দিব। এই বুকমার্ক যখন আসবে তখন এটা প্রিন্টএফ আসবে, বুকমার্ক আসবে। বুকমার্ক আসবে। এই বুকমার্কটা সে স্টাফকে পাঠাবে। কাকে পাঠাবে? স্টাফ। এসটি ইউবি। সে কোথায় পাঠাবে? স্টাফকে পাঠাবে। স্টাফের মধ্যে কি থাকে? স্টাফের মধ্যে থাকে এই যে যার প্রিন্টএফ তার ডাইনামিক লিংকিং অ্যাড্রেসটা থাকে। কি থাকে? ডাইনামিক লিংকিং অ্যাড্রেসটা থাকে। যখনই স্টাফ আসবে বলেন প্রথমে যখন আসবে তখন কি আমরা প্রিন্টএফ কিছু আছে না, জাস্ট বুকমার্ক আছে। বুকমার্ক কি করবে? এখান থেকে প্রিন্টএফ তুলে এখানে আনবে। আনো, আনার পরে এই স্টাফের অ্যাড্রেস এখানে সেট করে দেব। মনে করেন এখানে হচ্ছে 6002 6002। তাহলে স্টাফে কত চলে যাবে? হ্যাঁ, এই যে প্রথমে যখন এটা কম্পাইল করব না, কম্পাইল করার সময় যে রিলোকেটেবল কোড করছে এখানে একটা বুকমার্ক দিয়ে যাবে, প্লেস হোল্ডার দিয়ে যাবে। কম্পাইল টাইমে এগুলো হয়ে যাবে।
তাহলে স্টাবের লোকেশন কত যাবে? কারণ কি প্রিন্টের কোথায় লোড হয়েছে? 62 লোড হয়েছে। এবার মনে করেন আরো একটা ফাইল আসছে main2.c, সেখানে কি ইউজ করছি আমরা? তখন প্রিন্টের কারে যাবে? স্টাব কি বলবে? 62 লোকেশনে যাও। তাহলে কি এখন 20টা ফাইলের জন্য 20টা প্রিন্ট লোড করা লাগতেছে? তাহলে এই যে কাজগুলো হচ্ছে, যেটা কত লোকেশনে গেছে 6002, এটা 7002 ও যেতে পারতো, 8002 ও যেতে পারতো, তাই না? এদিকে আমি লোড টাইম ডিসাইড করতে পারবো? এগুলো আমি লোড টাইম ডিসাইড করতে পারবো? এগুলো কোথায় ডিসাইড করতে হবে? যে রান টাইম দেখতে হবে প্রিন্টে পাইছে কিনা, স্ক্যানে পাইছে কিনা, তখন ওই মডিউলগুলো উঠায় রাখতে হবে আর স্টাবে অ্যাড্রেস পুশ করতে হবে। তাহলে এই অ্যাড্রেসটা যে এটাই হবে, এটা কি ফিক্সড? রান টাইমে ডিসাইড হবে। তাহলে এই ধরনের বাইন্ডিং এর জন্য আমাদের কি লাগে? রান টাইম বাইন্ডিং অর এক্সিকিউশন টাইম বাইন্ডিং। হবে কি বুঝছেন? এখানে এই রান টাইম বাইন্ডিং করার জন্য আমাদের কাছে বেস রেজিস্টার থাকে। কি থাকবে? বেস রেজিস্টার, যে বলে দিবে যে এখন আমার প্রিন্ট যদি লোড করতে চাই তো তুমি এই লোকেশনে লোড করতে পারো। আর এই বেস রেজিস্টার ভ্যালুটা কে আপডেট করবে? মেমরি ম্যানেজমেন্ট ইউনিট। আচ্ছা স্যার, এখন র‍্যাম ছোট হলে প্রোগ্রাম বেশি পড়ে গেলে এটা ইরেজ হয়ে যাওয়ার সম্ভাবনা। অবশ্যই যখনই এটা ইরেজ হতে যাবে তখন কি করবে? এখানে ধরে আবার এখানে একটা আমি তো কি করছি, stdio.h এই ফাইলটা সম্পূর্ণ আনছি, কমপ্লিট তো আছে। তো কমপ্লিট যখন আছে তখন কি আমার র‍্যাম ফুল হবে? তাহলে দেখেন আমার র‍্যাম ছোট, বাট ছোট র‍্যাম দিয়ে কি আমি এটার কাজ করে করতেছি। কি নতুন লোকেশন এনে দেব কোথায়? ডিসকে গেলে আরে আমার যখন ডিসকে যাবে তখন কি রান হচ্ছে প্রোগ্রাম? রান কখন হবে? যখন শুধুমাত্র র‍্যামে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা র‍্যামের সাইজ ছোট, এই জন্য তো আমরা কি করছি যে stdio.h সম্পূর্ণ লাইনে একটা মডিউল আছে জাস্ট। বুঝতে পারছেন? হ্যাঁ বল, আর কোনো কোশ্চেন? এই ক্লিয়ার? তাহলে এই যে আমাদের 6002 হবে নাকি 7002 হবে নাকি 8002 হবে, এই অ্যাড্রেসটা কে জেনারেট করে দিবে? আমরা বেস রেজিস্টার। আর বেস রেজিস্টারের ভ্যালু কে চেঞ্জ করতে পারে? শুধুমাত্র। আর এমএমই হচ্ছে একটা হার্ডওয়্যার, মেমরি ম্যানেজমেন্ট ইউনিট কি আমাদের হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারকে ম্যানেজ করে কে? অপারেটিং সিস্টেম। কে ম্যানেজ করে? অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি মেমরি ম্যানেজমেন্টের কাজটা কি করতেছে? সবাই কি বুঝতে পারছেন? তাহলে যখন আপনারা কোনো প্রোগ্রাম দেখেন বা যে কেউ কোনো প্রোগ্রাম দেখুন, সব কোথায় যে স্টোর হয়? এইভাবে স্টোর হয়। আর কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? তাহলে অ্যাড্রেস বাইন্ডিং কি বোঝা গেছে? ওকে, এরপর আমরা দুটো জিনিস শিখছিলাম। কি জিনিস শিখছিলাম বলুন তো? প্রোটেকশন শিখছিলাম। ভালো একটা ছিল তো কই লেখছেন? এটাই কি রাস্তা? এটাই রাস্তা। এগুলো চেঞ্জ করে চেঞ্জ করে নাই? না, এগুলো চেঞ্জ করে প্রোটেকশন করার জন্য কি করতে হবে? দাদা এক্সপেক্ট এক পার্টটা আমি কই তাই তো দিতো আইপ্যাডে দেখতে হবে। বলেন, প্রথমে যখন কম্পিউটার বানানো ছিল তখন সেগুলো কিসের জন্য ছিল? সিঙ্গেল প্রোগ্রামের জন্য ছিল। কি ছিল? সিঙ্গেল একটা পার্টে ছিল আমাদের অপারেটিং সিস্টেম। এই যে একটা পার্টে আমাদের কি ছিল? অপারেটিং সিস্টেম। আর এই সম্পূর্ণ প্রসেস কিসের জন্য ছিল? একটা প্রসেসের জন্য ছিল। কয়টা প্রসেস? একটা তাহলে বলেন, একটা প্রসেস সাইজ যদি এইটুকু হইতো তাহলে এইটুকু কাজ কি হইতো? খালি ওয়েস্ট হইতো, কারণ অন্য কোনো প্রসেস আসতে পারতেছে না। সিঙ্গেল ইউজার, এটাকে আমরা চাই না আমরা চাই একজন ইউজার মাল্টিপল প্রোগ্রাম এখানে লোড করুন, মানে মাল্টি প্রোগ্রামিং চাচ্ছি আমরা, তাই না? তাহলে মাল্টি প্রোগ্রামিং হলে কি হবে? এইটুক জায়গায় প্রসেস 1 আসলো, এইটুক জায়গায় প্রসেস 2 আসলো, এইটুক জায়গায় প্রসেস 3 আসলো। আপনি কি চান প্রসেস 1 সে প্রসেস 2 এর মেমরি চেঞ্জ করে দিক, প্রসেস 2 প্রসেস 3 মেমরি চেঞ্জ করে দিক? তখন কি হইতো? যদি মাল্টিপল ইউজার চালাইতো তখন কি একটা ইউজার অন্য ইউজারের ডাটা ম্যানিপুলেট করে দিত। এটা আমরা চাচ্ছি না। তো এর জন্য আমাদের কি করতে হবে? একটা প্রোটেকশন দেওয়া লাগবে, ইফেস দেওয়া লাগবে। সেই ইফেসটা আমরা কিভাবে দিতাম? যে চিন্তা করেন, এই যে P2 যে প্রসেসটা আছে, এই P2 প্রসেসে আমরা কি জানি? স্টার্টিং অ্যাড্রেস জানি। এই স্টার্টিং অ্যাড্রেস কোথায় আছে? বেস রেজিস্টার নামে কোনো একটা ভ্যারিয়েবল আছে। আর এখান থেকে আমি লিমিট রেজিস্টার এখানে জানি।
যে এই P2 সর্বোচ্চ কত অ্যাড্রেস পর্যন্ত যাবে, এটা আমি জানি। আমি কি জানি? বেস জানি আর লিমিট জানি। তাহলে যখন আমাদের সিপিইউ কোনো কাজ করতেছিল, সিপিইউ আমাদের কি করে দেয়? লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে দেয়। তাহলে সিপিইউ আমাদের কি দিচ্ছে? লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতেছে। এই অ্যাড্রেসে আমরা কি করব? আমরা একটা চেক দিব যে আমাদের যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হচ্ছে সেটা কি বড় কিনা কার থেকে। এখান থেকে কি যাচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, মনে করেন এই অ্যাড্রেসটা আমার জেনারেট করে দিয়েছে, এই অ্যাড্রেসটা কি বেস থেকে বড় না? চিন্তা করবেন ওএস কিন্তু লোয়ার অ্যাড্রেসে থাকে 0000 আর আমাদের লাস্টে কি FF। তাহলে বলুন তো এই অ্যাড্রেসটা কি বেস থেকে বড় না? তাহলে অবশ্যই ট্রু হবে। তাহলে যদি ইয়েস হয় তাহলে সামনের দিকে যাবে, আর যদি নো হয় তাহলে কি সে একটা ইললিগাল অ্যাড্রেস অ্যাক্সেস করতে যাচ্ছে। লো বড় মানে কি এই বেস থেকে উপরে থাকবে, তো প্রসেস টু কি উপরে অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এখানে আমি কি ফেলাই দিব? লাগে ট্র্যাপে ফেলাই দিব। বুঝতে পারছেন? ওকে, এরপর বলেন স্যার বেস থেকে বলা ঠিক আছে, বাট লিমিট থেকে কি হইতে হবে? তাহলে এখানে আবার কি করতে হবে? একটা ফলস কন্ডিশন দিতে হবে। আর এখানে থাকে বেস প্লাস লিমিট। যদি কি হয় তাহলে আমরা কি করব? হ্যাঁ নাও তুমি মেমরি নাও, মেমরি অ্যাক্সেস বাবা আর যদি না হয় ট্র্যাপে পাবো আবার ট্রাই করে দাও। তাহলে এইভাবে আমরা কি করতেছি? দুইটা প্রসেস কি করতেছিলাম? ডিএফএ Production ডিএফএ না ক্লিয়ার হয়ে কি গেছে? জানি ছিল তাহলে এইভাবে কিন্তু মাল্টিপল ইউজার যখন প্রোগ্রাম রান করে তখন একে অপরকে কি করে? প্রোটেক্ট করে। এখন এখানে দুইটা রেজিস্টার আছে, বেস রেজিস্টার আর লিমিট রেজিস্টার, তাই না? এই বেস আর লিমিট রেজিস্টারের ভ্যালু কে চেঞ্জ করে? শুধুমাত্র অপারেটিং সিস্টেম। কে চেঞ্জ করতে পারবে? অপারেটিং সিস্টেম। মানে একটা P1 ও চেঞ্জ করতে পারবে, P2 ও চেঞ্জ করতে পারবে না, P3 ও চেঞ্জ করতে পারবে। ক্লিয়ার? এগুলো শুধুমাত্র কে চেঞ্জ করতে পারবে? ওএস চেঞ্জ করতে পারবে। কারণ ওএস এর কাছে কি অ্যাক্সেস আছে? কার্নেলের অ্যাক্সেস আছে। সেই কার্নেল কিছু প্রিভিলেজ ইনস্ট্রাকশন দিয়ে এগুলো অ্যাসাইন করতে পারে। ক্লিয়ার? আর এই প্রিভিলেজ ইনস্ট্রাকশনটা কাকে দিয়ে করায়? এমএনইউ কে দিয়ে করে, মেমরি ম্যানেজমেন্ট ইউনিট কে দিয়ে করে। সবাই কি বুঝতে পারছেন প্রোটেকশনের কাজটা? আর কোনো কোশ্চেন আছে? তার মানে সিপিইউ আমাদের লজিক্যাল অ্যাড্রেস দিচ্ছে আর লাস্টে আমরা কি পাচ্ছি? একটা ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছি। কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? ক্লিয়ার? ওকে, তাহলে বলেন এবার আসি আমরা। তাহলে এইটুক কিন্তু সব কিছুর মধ্যে হচ্ছে, এইটুক এমএনইউ দিয়ে কিন্তু হচ্ছে। এবার একটা সিকিউর ছিল এখানে, আচ্ছা থাক তাহলে ঢুকে। তাহলে আমরা প্রোটেকশন কি করে দিতে হয় এটা বুঝলাম। এবার আমরা দেখি কি করে শপিং করতে হয়। এবার আমরা কি করেছিলাম? এরপর যদি পেজিং করে দেন এরপর ছুটি করে দেখি কি করে। আবার অনেক কাজ না আমরা কাছে নিচ্ছি না। আপনাদের ল্যাব একটা পিছাই থাকবে, কারণ আপনাদের শুরু হচ্ছে আমার মঙ্গলবার থেকে না, এই জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস নেওয়া হচ্ছে। এই দেখেন P4 আসলো, প্রসেস কি তিনটা থাকবে না অন্য প্রসেস আসতে পারে? এবার হয়ে যাবে স্যার। একটা বাইক করে দেবো। হ্যাঁ কাকে বার করবো? ওএস ক্লাসেস কাকে বার করবো? যে বলতেছে কাজ করতেছে না যে কোনো কাজ করতেছে না। যে কোনো There is করতেছে always না, a কাজ করতেছে backup. না। মানে ইনফ্রিকুয়েন্ট প্রসেস। আর কথা হলো ইনফ্রিকুয়েন্ট মানে সে কাজ করতেছে না কিন্তু কোনোদিন কি করবে না? করবে। তা যদি আমি এটা সরাই দিই তাহলে সব ডাটা যে পর্যন্ত কাজ করছে সব নষ্ট হয়ে যাবে না? তাহলে এর জন্য সপিং এ কি টেকনিক করছি যে আমরা মেমরি কম আছে কিন্তু আমি ইউজারকে একটা ইলুশন দিতে চাই যে আমার কম মেমরি দিয়ে বেশি কাজ করতে। এর জন্য আমরা কি করি? একটা টেকনিক ইউজ করি যে যেই প্রসেসগুলো এই তিনটা প্রসেসের মধ্যে এটা ইনফ্রিকুয়েন্ট, মনে করি এটা P2, এই P2 কে আমরা কোথায় মুভ করে রাখবো? যার নাম হচ্ছে ব্যাকিং স্টক। টিকিটের ডাটাগুলো আছে কিন্তু যেটা তো প্রসেস তো র্যামে প্রসেসর র্যামে থাকে। হ্যাঁ এই প্রসেসর র্যামে থাকে তখন কিছু স্ট্যাকের ভ্যালু চেঞ্জ করে, কিছু রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করে, কিছু মেমরি ভ্যালু পজিশন চেঞ্জ করে। তাহলে আপনি যদি P2 কে সব বেরি করে দেন তাহলে সব যা যা কাজ করছে সব হারিয়ে যাবে না? এই জন্য কি করে এর যত জিনিসপাতি আছে সব Backing. সব করে বা কপি করে এই ব্যাকিং স্টোরে নিয়ে আসে। বুঝতে পারছেন?
আর এই P4 এর জিনিসপত্র কোথায় আছে? ব্যাকেট তখন সে কি করে এখান থেকে এটাকে সব করে এখানে নিচ্ছে। তাহলে এই যে এখান থেকে এখানে নিচ্ছি এটাকে আমরা কি বলি? সব আউট আর যে এখান থেকে এখানে নিচ্ছি এটাকে আমরা কি বলি? এটাকে অপর নাম রোল আউট। আর সবাই কি বুঝে গেছে? যারা হাসতেছেন তাদের খবর আছে। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সব পাউডার সব ইনটা কোনটা স্যার? সোয়াপ আউট হচ্ছে এই যে যখন আমরা মেমরি থেকে প্রসেসকে নিয়ে কোথায় মেমরি নিচ্ছি থেকে আউট করলে আউট এটাকে আমরা কি বলি? সোয়াপ আউট। আর এটাকে আমরা কি বলি? শপিং বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? স্যার ওই P4 প্রসেসটা কি ব্যাকিং স্টোরে থাকে নাকি হ্যাঁ, এই যখন শপিং টেকনিকটা আনা হয়েছিল তখন যেই প্রসেসটা যাবে সেই প্রসেসটা কোথায় রাখতে হবে? তাহলে এই যে যে কে যাবে এটা ডিসাইড করার জন্য এটা কিউ লাগবে না? যেমন এখানে কি শুধুমাত্র দুইটা প্রসেস আছে নাকি অনেকগুলো প্রসেস থাকতে পারে? কিন্তু আমরা যাবে কে, রেডি কে, তার জন্য একটা রেডি কিউ মেইনটেইন করা হবে। এখানে P4 এর জায়গায় P5 থাকতে পারে, তারপর P6 থাকতে পারে, তারপর P7 থাকে। এটা কি থেকে জেনারেট হচ্ছে? এই ব্যাকিং কিউ থেকে জেনারেট হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ভালো জিনিস না যে আমাদের RAM ছোট বাট আমরা ছোট RAM দিয়ে কি অনেক বেশি কাজ করে ফেলতে পারতেছি। কিন্তু আসলে কি বেশি কাজ করতেছি? একটা কাজে পজ করে রাখছি, অন্য একটা কাজ করতেছি, পর যখন এটার কাজ শেষ হয়ে যাবে তখন ওটা কাজ করব। স্যার তখন স্যার P2 যখন মনে করেন এই যে মনে করেন P4, এটা মনে করেন P4, এটা মনে করেন P2, তাহলে P4 এখানে আনছি। এটা যখন সমাজ করলেন তখন কিউটা কত P2 হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই এটা থাকে। এই P2 যখন সার্ভে আচ্ছা মনে করেন 2 GB ধরছে, যখন সার্ভে তখন এখানে কত আসবে? 2 জিবি 2 GB আসবে। প্রসেসটা তো রয়ে গেছে না এই জন্য তো এখানে যা যা জিনিস আছে সব কপি করে কোথায় আনবো? ব্যাকেট এই জন্য বললাম স্ট্যাকের ভ্যালু, রেজিস্টারের ভ্যালু, তারপরে কোড সেকশন, ডাটা সেকশন যত যা ভ্যালু আছে সব কপি করে কোথায় রাখবো? তাহলে বলেন তো স্যার যখন ব্যাকিং স্টোরে, তাহলে ব্যাকিং স্টোরে বৈশিষ্ট্য কি হইতে হবে? আনলিমিটেড স্টোরেজ না আনলিমিটেড স্টোরেজ তো পসিবল না, মানে বড় হইতে হবে প্রথম কথা, আর একটা কথা কি ফাস্ট হইতে হবে। কারণ যদি এই সব পাওয়াটা শপিং এ অনেক টাইম লাগে যায় তাহলে কি হবে? প্রসেস প্রবলেম হবে। একটা জায়গায় লাগে আমি বুঝাতে পারছি? জি স্যার। কারণ কোশ্চেন আছে এরকম স্যার এখন ওর তো স্যার P2 2 GB ইউজ করবে, হ্যাঁ P4 যদি 3 GB 4 GB আসে তাহলে হবে না। একটা প্রবলেম। এই ক্লিয়ার? ডিসঅ্যাডভান্টেজ কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? ওকে, আমি আমার সুপারভাইজার আমার একটা কথা বলতো, সেটা হচ্ছে কোনো কিছু একসাথে ক্রিয়েট করা আর পারফেক্ট করা যায়। হ্যাঁ, থিসিসে যখন আপনি কোনো কাজ করবেন তখন যদি আপনি কোনো নতুন কাজ করতে চান সেই নতুন কাজটা আসলে ভালো হবে, কারণ নতুন কিছু করতেছেন এটাই অনেক। বুঝতে পারছেন? যখন এই শপিং আসছিল তখন এটা তো ভালো না, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট এই যে টেকনিকটা আসছে এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা এই কোনো কোশ্চেন আছে পর্যন্ত? বাট এখানে দুইটা প্রবলেম আছে। কি প্রবলেম ছিল স্যার? প্রথম প্রবলেম, এই P2 যে সপ আউট করে এখানে আসবে তাহলে সব ডাটা কপি করে আনা লাগতেছে না? তাহলে এখানে কি জেনারেট হবে? একটা ডাটা ট্রান্সফার টাইম জেনারেট হবে, মানে টাইম লাগবে যে কপি করে এখান থেকে এখানে রাখবো আবার এখান থেকে কপি করে কোথায় রাখবো। তাহলে কি একটা ডাটা ট্রান্সফার টাইম লাগবে। এই ডাটা ট্রান্সফার টাইমে কি অনেক বেশি টাইম নষ্ট হয়, যেটা কি কাম্য না। ক্লিয়ার? এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি হতে পারে? মনে করেন এই P2 প্রসেস ইনপুট আউটপুটের জন্য ইউজ করা হচ্ছে না, মানে P2 প্রসেস কি যাচ্ছে? ইনপুট আউটপুট করতে যাচ্ছে, কিন্তু CPU কে সার্ভিস দিচ্ছে তখন যখন কোনো প্রসেস ইনপুট আউটপুট নেয় তখন সে প্রসেস কি CPU থেকে সার্ভিস নেয় না। তখন CPU কি মনে করবে যে আমি P2 ইউজ করতেছি না, তুমি P2 কে বের করে দাও, তাহলে P2 বের আসে। তারপর P4, তাহলে P4 যদি এখানে আসে আর তারপরে যদি আপনি ইনপুট আউটপুট দেন, সেই ইনপুট আউটপুট কোথায় আসবে? এই মেমরি লোকেশনে আসবে না? তো মেমরি লোকেশনে যদি আসে তাহলে P4 এর জিনিসপাতি চেঞ্জ হয়ে যাবে না? এটাও কি একটা প্রবলেম না? যে আমি যদি এমন একটা প্রসেসকে সরাই যেটা ইনপুট আউটপুট এর ওয়েট করতেছে, তাহলে কি যে প্রসেসটাকে আমরা শপিং করে আনছি সেই প্রসেসে ডাটা মডিফাই হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে এই হচ্ছে শপিং এর দুইটা প্রবলেম। একটা হচ্ছে ডাটা ট্রান্সফার টাইম অনেক লাগবে, আরেকটা কি যদি ইনপুট আউটপুট বাউন্ড কোনো প্রসেস আমরা নিই তাদেরকে প্রবলেম হবে। তাহলে ডাটা ট্রান্সফার টাইম তো আমি কমাতে পারবো না, কারণ প্রত্যেকটা প্রসেসের সাইজ তো আমি জানি না। তাহলে কি কি চেঞ্জ করতে পারবো আমরা? ইনপুট আউটপুট। সেই ইনপুট আউটপুট চেঞ্জ করার দুইটা উপায় আছে। প্রথমে হচ্ছে আমি এমন প্রসেস বের করব না, সপ আউট করব না যারা ইনপুট আউটপুট ওয়েট করছে, এটা একটা সলিউশন হতে পারে। আরেকটা সলিউশন কি হতে পারে? যখন আমরা ইনপুট আউটপুট করব তখন প্রসেসে করব না, সেটা কোথায় করব?
ওএস এর বাফারে গুলো। তার মানে যখন P2 ছিল তখন ইনপুট আউটপুট কোথায় আসছে? বাফারে। P2 কে সলভ করে P4 কে আনছি আমরা, তখনও কোথায় আছে? আবার P4 কে সলভ করে আবার P2 কে আনছি, তখন কি করব? বাফার থেকে P2 কেন? তাহলে যে ডবল বাফারিং করলাম না, এটা টেকনিকের নাম বলা হয় ডাবল বাফারিং। স্যার এই বাফারিংটা আবার একটু বলেন। এই যে যখন আমরা ইনপুট আউটপুট করি তখন আমরা কি করতে পারি? যে ইনপুট আউটপুটটা যে আমরা করব সেটা কোথায় যে স্টোর হবে? ওএস এর বাফারে যে স্টোর হবে। ক্লিয়ার? ওএস এর বাফারে যখন স্টোর হবে তখন এটা আমি সলভ করি বা অন্য কোনো প্রসেস আনি, তখন কি কোনো ইনপুট আউটপুটের কোনো সমস্যা হচ্ছে? প্রসেসের কোনো সমস্যা হচ্ছে? কারো কোনো সমস্যা হচ্ছে না। আবার যখন আমরা P2 কে ইনপুট দিব তখন কি করতে পারি? এই বাফার থেকে ভ্যালুটা আমরা কোথায় নিয়ে আসবো? P2 কে নিয়ে আসবো। তাহলে দুইবার ট্রান্সফার হচ্ছে না, এজন্য এটাকে বলা হয় ডাবল বাফারিং। কারো কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে? ওকে। আর যারা ভাবতেছেন যে ভিডিও দেখবেন পরে, ভাই বিশ্বাস করেন ভিডিও দেখা হয় না। জি স্যার। আমি দেখছি ভিডিও 1 ঘন্টা সব করে প্রায় 1 না ঘন্টা। স্যার, আপনি পরীক্ষার আগের দিন দেখেন এটা যদি ভিউ না হইছে। হ্যাঁ স্যার, আগের রাতের ভিউ হয়। হবেই না। তো ঠিক আছে, ঠিক আছে? এটা কিন্তু পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমি। হবেই না। আগে থেকে পড়ে রাখবেন। এই জন্যই কিন্তু এই রিপিট ক্লাসটা নেওয়া, যে অনেক বড় একটা টপিক আর খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো, এটাই দেখবো। যে মেমোরিতে কিভাবে কি কাজ করে। হ্যাঁ? কেমনে বললেন? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ? বাফার বাফার স্ল্যাশ মেমোরি জাস্ট একটা জায়গায় টেম্পোরারি রাখতেছি, এটা থেকে হ্যাঁ করতে হবে। ও আবার পাবলিক ভিডিও দিতেছে। এই কি বলছে কি শুধুমাত্র মেমোরি জাস্ট কি করে ইনপুট দিছে কি করে আউটপুট দিছে এটা ডিফারেন্ট। তাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? পারা যাবে? তো এই পর্যন্ত আমরা কি করলাম? শপিং করছিলাম। শপিং এর পরে আমরা কি করছি? অ্যালোকেশন। আবার যেমন বললাম এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে যে শপিং করব আমরা, শপিং এর টেকনিক গুলো বর্ণনা করব বা শপিং এর ডিসঅ্যাডভান্টেজ কি। এই চিত্রটা আঁকবো তখন, কি বললেন? এই চিত্র মেমোরি লোকেশন কি করে কি করা যায়? সিকিউর করা যায়। এই চিত্রটা দেখাতে ভাই না দিবেন? এটা দিয়ে এটা তো থাকতে হবে। না আপনি তো দেই দিবেন চিত্র। স্যার কোশ্চেনটা আবার বলুন স্যার। মেমোরি লোকেশন কি করে আমরা প্রোটেক্ট করতে পারি, অথবা বলতে পারি বেস আর লিমিটেশনের কাজ কি। একটু স্যার আসছে সব কোশ্চেন লিখতে হবে। বেস আর লিমিট এর রেজিস্টারের কাজ কি, কিভাবে প্রোটেক্ট করি। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এর কাজ কি, এটা কিভাবে কাজ করে, এই ওইভাবে কাজ করে। বুঝতে পারছেন? তারপরে কোশ্চেন আসতে পারে অ্যাড্রেস বাইন্ডিংটা ব্যাখ্যা করে 5 বা 6 মার্কের। তখন কি লোড টাইম, কম্পাইল টাইম, তারপর হচ্ছে রান টাইম সব ব্যাখ্যা করতে হবে না? লিখে এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করলে তোর নাম্বার একটু বেড়ে যাবে, যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন, তাই না? এগুলো সাবজেক্টিভ কোশ্চেন। হ্যাঁ, এই সাবজেক্টিভ কোশ্চেনে কি হয় যে আমার যদি ভালো লাগে তাহলে নাম্বার পাবে, যে আমার ভালো না লাগে আপনি শর্ট অনেক কিছু লিখছেন, নাম্বার পাবে এসে কথা। ক্লিয়ার? ম্যাথমেটিক্যাল আসবে একটু পরে, মানে ঈদের পরে করবেন। স্যার আপনি তো ইজিলি বললেন যে এভাবে দিবেন, আপনি তো দিবেন সিনারিও বেস কোশ্চেন। এখানে আমি সিনারিও দিব না, দিব না এনজয় করুন। স্যার সিনারিও অলরেডি 3টা দিছি না, রিডার রাইটার প্রবলেম, প্রোডিউসার কনজিউমার প্রবলেম, আর কি ডাইনিং ফিলোসফার প্রবলেম, এগুলো সব সিনারিও বেস কোশ্চেন না? কত সিনারিও বানাইতে পারবে এখান থেকে আমি, তাই না? আর কোনো কোশ্চেন আছে পর্যন্ত? স্যার কোশ্চেন জিজ্ঞেস করেন না প্লিজ। না গতবার তো পুলিশে দিতে এবার তো পড়াইছি থিওরি, তো কি দিবে? ভাই বিশ্বাস আছে? ওএস এর কোর্স থিওরিটিক্যাল কোর্স না, তবে এখানে কি শিখাবো? আমি ম্যাথ শিখাবো এখানে? হ্যাঁ, ব্যাশ করে দিয়ে দাও। ম্যাথ তো দিয়ে দিব। আমার কাছে ল্যাব পড়া নাকি, তাই এটা কি করব তখন? এরা আমি দিব নাম্বার পাইবো না। পড়বে। হ্যাঁ স্যার পড়বে, আমরা তো এরকম দিছি না। এই মতো কারো কোশ্চেন আছে? না। আচ্ছা, তাহলে শপিং সব আউট আমাদের শেষ। এরপর আমরা কি শিখছিলাম? অ্যালোকেশন, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অ্যালোকেশন, তাই না? ওকে, তাহলে কন্টিনিউয়াস অ্যালোকেশন কে বলতে পারবেন বলেন? তাহলে কি দিব কিছু নাম্বার? কি স্যার? নাম্বার কি দিব? নাম্বার নাম্বার পাইবো না। 24 মিনিট হয়ে গেছে। নাম্বার লাগবে না? স্যার ওই যে প্রসেসগুলোতে ফাঁকা থাকে একটা হ্যাঁ, প্রসেস। সবগুলো দাঁড়ায় বলেন। পজিশন স্যার মেমোরিটা যখন স্যার মেমোরিতে তখন যেন কোনো গ্যাপটা না থাকে। জোরে বলেন। কন্টিনিউয়াস প্রথমে আমি কোশ্চেন করি, আপনি উত্তর দেন। কন্টিনিউয়াস অ্যালোকেশন কি জিনিস?
তাদের মাঝখানে যেন কোনো একটা গ্যাপ মেইন ক্রিয়েট না কনফিডেন্স ওয়েটা যেন প্রসেসগুলো এক্সিকিউট করে Okay, ঠিক আছে তাহলে এই যে সবাই কি বুঝছেন এটা হ্যাঁ ওকে তাহলে এই যে কি বুঝলেন শুনেই নেই তো এই শুনে নাই কেন জোরে বলুন যে কন্টিনিউয়াস অ্যারেঞ্জমেন্ট বলতে কি বোঝায় যে আমাদের যে প্রসেসগুলো থাকবে এই প্রসেসগুলোকে আমরা পার্ট পার্ট ভাগ করতে পারবো কোনো গ্যাপ থাকবে না যেটুকু থাকবে ওইটুকুই সম্পূর্ণ দিয়ে দিই এটাকে আমরা কি বলি কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন এই কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন করার জন্য আমরা মেমরিকে কয় ভাগে ভাগ করছি দুই ভাগে একটা হচ্ছে রেসিডেন্ট ওএস রাখার জন্য আর টাকার জন্য ইউজার প্রসেস সবগুলো প্রসেস রাখার জন্য ক্লিয়ার তাহলে ইউজার প্রসেস প্রথমটা ইউজার প্রসেস রাখার জন্য কয়টা টেকনিক আছে একটা হচ্ছে ফিক্সড পার্টিশনিং আরটা কি ভেরিয়েবল পার্টিশনিং ফিক্সড পার্টিশনিং বলতে কি বোঝায় যে আমাদের যে বাকি যে র‍্যামটা আছে এটাকে আমরা কিসে ভাঙবো ফিক্স সাইজ চাঙ্কে ভাঙবো যে এটাও 3 জিবি এটাও 3 জিবি এটাও 3 জিবি এটাও 3 জিবি নিচে 12 আর এটা কত 4 জিবি 16 জিবি ফিক্স থেকে স্ট্যাটিক ফিক্স হচ্ছে স্ট্যাটিক তাহলে কি ম্যাক্সিমাম থেকে প্রসেসের মধ্যে সবচেয়ে ফিক্স সাইজটা এই ফিক্স আগে থেকে ফিক্স কর যে বানাইছে র‍্যাম সে বলে দিয়েছে যে পার্টিশনের সাইজ কত হবে 3 জিবি তুমি 3 জিবি যদি 4 জিবি হয় কখন পারবে না তারপর দেবো এই ক্লিয়ার কারোর কোশ্চেন আছে ওকে তাহলে বলো তো এবার যেটা আমাদের P1 P2 P3 আর P4 প্রসেস আছে তাহলে P1 এর সাইজ হচ্ছে 2 জিবি P2 সাইজ 3 জিবি বলো তো কি হবে P1 কোথায় যেতে পারে P1 আমি এখানে রাখতে পারি তাহলে কি হবে এটা কি একটা ফিক্সড পার্টিশনে আছে আর কি কন্টিনিউয়াস অ্যালোকেশনে আছে কিন্তু কয় সাইজ কত 2 জিবি এর জায়গা কি হবে তাহলে এই ধরনের ওয়েস্টকে আমরা কি বলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি বলবো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কারণ কোশ্চেন আছে ওকে যদি বড় বড় প্রসেস আসে তাহলে কি করতে পারবে না কাজ করতে পারবে না এই একটা প্রবলেম তাহলে এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমরা কি করছি ভেরিয়েবল পার্টিশন করছি যে যা যেটুকু লাগবে তাই কি দিব যেমন এটা যদি 5 হয় এটা যদি 4 হয় তাহলে কি হবে বল কত টাকা কত আসলো 2 P1 আসলো কয় জিবি 2 জিবি P2 আসলো 3 জিবি P 3 যদি 5 নাকি মোট 12 হইতে হবে তাহলে P3 কত 10 ঠিক আছে আচ্ছা এটা 2 জিবি তাহলে কত P4 2 জিবি ক্লিয়ার এখন এই যে পার্টিশন এই পার্টিশন কি ফিক্স নাকি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল তাহলে সুবিধা কি হচ্ছে স্যার ইন্টারনাল যে ফ্র্যাগমেন্টেশন আগে হচ্ছিল সেটা কেমন হচ্ছে তাহলে বেঁচে গেলাম এরপরে যদি বড় কোনো সাইজের প্রসেস আসে প্রবলেম হচ্ছে না এখানে প্রবলেম হচ্ছে না স্যার এখানে তো আমি দিয়ে ফেলতে পারছি কোনো প্রবলেম তাহলে এগুলো সলিউশন নাকি কাট থেকে ফিক্স সাইজ পার্টিশনের সলিউশন তাহলে স্যার ফিক্স সাইজ পার্টিশন কেন ইউজ করা কারণ এটা কি ইমপ্লিমেন্টেশন করা সোজা ফিক্স সাইজ পার্টিশন ইমপ্লিমেন্ট করা কি সোজা কিন্তু ভ্যারিয়েবল সাইজ পার্টিশন ইমপ্লিমেন্ট করা তুলনামূলক কঠিন কারণ কোশ্চেন আছে পর্যন্ত ওকে এবার একটু চিন্তা করুন তো স্যার কোনো কারণে এই আমার P2 চলে গেল আর P4 চলে গেল এর পরিবর্তে আমার P5 আসলো যার সাইজ হচ্ছে 5 জিবি তাহলে ওটা আমার ফাঁকা আছে কত 5 জিবি এই যে ফাঁকা হয়েছে না এটাকে আমরা কি বলি হোল কি বলবো হোল এই যে তাহলে এই 3 আর 2 মোট কয় জিবি হোল আছে আমার কাছে 5 P5 কত জিবি 5 আসার কথা ছিল না কিন্তু কি পারবে কারণ এটা কন্টিনিউয়াস হবে না তাহলে এই হচ্ছে কি এই প্রবলেমটা আমরা কি বলি এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশন যে আমার কাছে যতগুলো হোল আছে সবগুলো মিলিত হবে আমি একটা প্রসেসকে সাজিয়ে দিতে পারবো বাট কেন পারতেছি না কন্টিনিউয়াস না এই ধরনের প্রবলেমটা আমরা কি বলি এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশন আমি বুঝতে পারছি তাহলে এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশনের সলভ কি কম্প্যাকশন করি যে কম্প্যাকশন আমরা কি করি যে যতগুলো প্রসেস আছে সবগুলোকে পুশ করি পুশ করলে কি হবে এই যে P1 আর P3 এখানে চলে আসলো তাহলে বলছিল 2 আর 5 আর এই যে আমাদের 2 জিবি আর 3 জিবি কি হয়ে গেল তারপর 5 জিবি হয়ে গেল এখন আমরা P5 কি করতে পারি এখানে এখানে একটা জায়গা P5 আমরা এরকম করতে পারবো বড় কোশ্চেন আছে এটা ছিল কি আমাদের ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং এর একটা সলিউশন এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশনের সলিউশন যাকে আমরা কি বলি এক কথায় কম্প্যাকশন ক্লিয়ার হচ্ছেন কোনো কোশ্চেন আছে
ওকে, এই পর্যন্ত মানে আমরা পড়ছিলাম তাই না? আচ্ছা এটা ছিল যে এখানে ইস্যু ছিল যে হ্যাঁ ওভারহেডের একটা ইস্যু করেছে কি পড়েছিলাম বলেন? ওই যে একদম নিচে সলভ করাটা অনেক টাইম কনজিউমিং ওভারহেড হয় ওই যে স্যার ও এই যে কম্প্যাকশন, এই কম্প্যাকশন কি হয়? এই যে কম্প্যাকশন কি হয়? অনেক টাইম যাবে না? হ্যাঁ স্যার কারণ সবগুলো কপি করে নিচের পজিশন আনতে হবে। ওকে, এখানে আমরা আরো কিছু অ্যালগরিদম দেখছিলাম। হ্যাঁ, P1 ফিট বেস ফিট আর এখানে কি আছে? P3 আছে, তাহলে বলেন এই যে আমাদের কয়টা হলো সেখানে? একটা 3 জিবি, একটা 2 জিবি। তাহলে আমার কাছে যদি এখন P5 এর সাইজ হয় 1 জিবি, কোথায় আনবো? এই P2 আর P4 শেষ হয়ে গেছে। P5 এর সাইজ যদি 1 জিবি হয়, এটা কোথায় আনবো আমি? ওই যে প্রথমটা হ্যাঁ স্যার, প্রথমটা আনতে পারি। নিচের চেকটা যদি নিচেরটা আনি সেটাকে আমরা কি বলি? বেস্ট ফিট। যে আমাদের কাছে যে দুটো পজিশন আছে এর মধ্যে সবচেয়ে মিনিমাইজ, অপটিমাইজ বা এফিশিয়েন্ট কোনটা হবে? ক্লিয়ার? কিন্তু প্রবলেম কি? আমার সম্পূর্ণ যে র‍্যাম এটাকে বারবার সার্চ করতে হয়, সার্চিং টাইম বেড়ে গেল, কিন্তু আমাদের কি হলো? এটা এফিশিয়েন্ট হলো, মেমরি ওয়েস্টেজ কম হলো। ক্লিয়ার? কিন্তু আবার এটা কি বললো? স্যার আমি তো প্রথমে রাখতে পারি, তাই না? তাহলে এই ধরনের যে অ্যালগরিদম এটাকে আমরা কি বলি? ফাস্ট ফিট। যে প্রথমে যে হোলটা अवेलेबल হবে সেখানে নিয়ে যাবে। তাহলে ফাস্ট ফিটের প্রবলেম কি? যত প্রসেস আসে সব প্রসেস কোথায় চলে আসবে? প্রথম দিকে থাকবে স্যার, লাস্ট দিকে যাবে। এই হচ্ছে ফাস্ট ফিটের প্রবলেম। সবাই কি বুঝছেন? কিন্তু সুবিধা কি? যে আমাদের সার্চিং বেশি করা লাগবে, প্রথমে যেটা পাবো ওইটাই দিতে ক্লিয়ার? না মনে করেন একটা টাইমে পিসি চলে গেল, তাহলে এখন বারবার আপডেট হচ্ছে না র‍্যাম। তো স্যার আমি যে যখন আবার নতুন প্রসেসর নতুন জন্য একবার সার্চ করলে হ্যাঁ, এরকম কি প্রসেস তো আমি তিনটা থেকে দেখাচ্ছি, কিন্তু আমরা যে কম্পিউটার যখন হয় প্রসেস কি 1 সেকেন্ড পর পর আসছে নাকি 1 মিলি সেকেন্ড পর পর আসছে? তাহলে অনেক প্রসেস আসছে না? এই সবাই কি বুঝতে পারছেন পর্যন্ত? কার কোনো প্রবলেম আছে? ওকে, এই পর্যন্ত আমরা পড়াইছিলাম। ওয়ার্স ফিট বুঝলেন? ও হ্যাঁ, ওয়াচ ফিটে কি ছিল? যে সবচেয়ে বড় যে সাইজটা আছে ওইখানে দিব, আর প্রে করব যে আমার সব প্রসেস চলে। ঠিক আছে? কারো কোশ্চেন আছে? তাহলে এই পর্যন্ত আমরা পড়ছিলাম। আচ্ছা স্যার এখন এই যে আমরা যখন মেমোরির কথা বারবার করে বলতেছি, এই মেমোরি থেকে মনে হচ্ছে না স্যার এটা তার মনে হচ্ছে অ্যারে, এরকম কার মনে হচ্ছে? হ্যাঁ, এইসব যখন ছিল তখন সবার কাছে মেমোরি কি ছিল? অ্যারের মধ্যেই ছিল। স্যার এটা ফিক্স সাইজ থাকবে, ওএস থাকবে, এখানে হ্যাভি জায়গা অনেক কিছু থাকবে, তাই না? এইগুলোই মনে করছিল সবাই। আমি স্যার ভেক্টরে গেছি হ্যাঁ, আমি কি ভেক্টরে গেছি দেখি কি আছে। ঠিক আছে? তাহলে কি এইভাবে যখন আপনারা চিন্তা করবেন তখন অনেক চিন্তা করতে লাগতেছে না যে আমার একটা যখন প্রোগ্রাম বানাবো তখন আমি কনসিডার করতে হবে যে এটা কি এর মধ্যে ধরবে কিনা, তাই না? যেমন বর্তমানে যে গেমগুলো, বারবার গেমের কথা কেন দিচ্ছি? কারণ এটা বুঝতে সোজা। বর্তমানে যে গেমগুলো সেটা কি 16 জিবি র্যামে ধরে? তাও তো চলতেছে স্যার, তাও চলতেছে না? কিভাবে চলতেছে? ওই ডাইনামিক লিঙ্কিং আর লোডিং এর মাধ্যমে চলতেছে। ক্লিয়ার? কিন্তু তাও যতই ডাইনামিক লিঙ্কিং আর লোডিং করি, যখন আমরা চিন্তা করবো যে মেমোরিটা কোথায় আসতেছে, সেটাকে আমরা সঠিকভাবে ফিজিক্যাল অ্যাড্রেসে চিন্তা করতে পারবো? চিন্তা করতে পারবো। এর জন্য কন্টিনিউয়াস অ্যালোকেশন তো আছে, কিন্তু এই কন্টিনিউয়াস অ্যালোকেশনের সাথে আমরা নতুন একটা জিনিস যোগ করব, যাকে আমরা বলবো সেগমেন্টেশন, যেটা আজকে পড়ানোর টপিক। আজকে পড়াবেন না বলছি স্যার হ্যাঁ, দেখেন সেগমেন্টেশন কি জিনিস এটা? স্যার 50 মিনিট পড়া তো স্যার। এটা কি তাহলে? সেগমেন্টেশন। তাহলে সেগমেন্টেশন বলতে এই পড়াবো না, স্লাইড ওপেন করছি আজকে, বলছি আজকে সব এখানে দেখাবো। এটা পড়াই না স্যার স্যার অ্যাজ ইফ স্লাইড না খুললে পড়া হয় না। হ্যাঁ, স্লাইড খুলে আমি দেখছি আপনার চোখে মুখে ভয় চলে আসে, একটা 73 পেজের স্যার slide। এখনো ভয় চলে আসতেছে স্যার। কিন্তু মজা ভাবে দেখেন। একটা ইউজার মনে করেন আপনাদের প্রশ্ন করতেছি, আপনি ধরেন একটা প্রোগ্রাম বানাবেন, ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম বানাবেন। কিসের প্রোগ্রাম বানাবেন? ফ্যাক্টরিয়াল। এটা রিকার্সিভ ওয়েতে বানাবেন। কি করবেন? একটা মেইন প্রোগ্রাম লিখবেন, এখানে রিকার্সিভ কল করবেন, কল করে একটা রিকার্সিভ ফাংশন লিখবেন, ওইটা রান করবেন। যারা প্রোগ্রাম বানায় মানে ইউজার বা প্রোগ্রামার যারা, তাদের মাথায় কি চিন্তা থাকে? স্যার আমার কাছে মেইন প্রোগ্রাম আছে, আমার কাছে কি আছে ফ্যাক্টরিয়ালের জন্য এই ফাংশন আছে,
আমার কাছে আবার কি থাকতে পারে, মনে করেন ফ্যাক্টরিয়াল চেক করেন, আবার পরে হচ্ছে এই আর কি চেক করা যায় ফ্যাক্টরিয়াল চেক করার পরে মেইন ফ্যাক্টরিয়াল আছে ফিবোনাচি দেন মানে সব চেক, মানে যখন আমরা চেক করব তখন কি এইসব জিনিস যখন চিন্তা করছি তখন কি আলাদা আলাদা ভাবে চিন্তা করতেছি না আমরা? মেইন জিনিস একটা, ফ্যাক্টরিয়াল একটা, ফিবোনাচি ফাংশন একটা, এই আলাদা আলাদা ফাংশন মিলে একটা বড় প্রোগ্রাম হবে না আমাদের? এটা কে দেখতেছে? ইউজার চিন্তা করতেছে। কিন্তু মেমরি কি এভাবে চিন্তা করতেছে? মেমরিতে বলছে এর এক লাইন এখানে আসবে, এর এক লাইন এখানে আসবে, এর এক লাইন, এটা কি অনেক টাইম কনজিউমিং না? তখন আবার ফ্যাক্টরিয়াল আনতে হচ্ছে, ফিবোনাচি আনতে হচ্ছে, কে কোথায় আনবে? পেন হয়ে যাচ্ছে না? এই জন্য সেগমেন্টেশন করে কি আপনাদের যে প্রোগ্রামটা আছে ইউজার যেভাবে চিন্তা করে main.c ফ্যাক্টরিয়াল আর এটা কি স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউশন না এগুলো এইভাবে সেগমেন্ট করে এখানে লোড করে। তার মানে এখন পুরো প্রসেস এভাবে লোড না করে কি করবে, এখানে অনেকগুলো পার্টিশন কিন্তু আছে, ঠিক আছে? এটা ভ্যারিয়েবল পার্টিশনিং। কি পার্টিশনিং? কিন্তু এখন আমরা কি করতেছি, main.c কে মনে করেন এখানে আনতেছি, তারপরে ফিবোনাচি কে এখানে আনতেছি, আর তারপরে এই ফ্যাক্টরিয়াল কে এখানে আনতেছি। তার মানে এই তিনটা জিনিসকে আমরা কি চিন্তা করতেছি, আলাদা আলাদা সেগমেন্ট চিন্তা করতেছি। আর এই সেগমেন্টকে কি করতেছি, মেমরি উঠাইছি। যখন এই যে সেগমেন্ট চিন্তা করছি এগুলোকে আলাদা আলাদা পার্টিশনে দিছি না, তাহলে এটা কি পার্টিশন? একটা ভ্যারিয়েবল পার্টিশন। কারণ মেনের যে সাইজ হবে সেটা কি ফিবোনাচি সাইজ হবে? ফিবোনাচি সাইজ হবে কি ফ্যাক্টরিয়াল সাইজ হবে? তাহলে এগুলো ভ্যারিয়েবল পার্টিশন করছি। ওকে, আবার কথা কন্টিনিউয়াসের কথা বললাম, দেখেন কন্টিনিউয়াস আছে কিনা, main.c এটুকু কি আছে না, এর বাইরে কি আছে? আবার ফিবোনাচি এটুকু কি আছে না, এর বাইরে গেছে? আবার কি ফ্যাক্টরিয়াল এইটুকু আছে, এর বাইরে গেছে? তাহলে দেখেন কন্টিনিউয়াস আমরা শিখলাম, সেই কন্টিনিউয়াস কে সেগমেন্টেশন আসছে, ভ্যারিয়েবল পার্টিশন আমরা শিখলাম সেটা কি এখানে আসছে? আসছে কিন্তু এখানে নতুন কি অ্যাড হয়েছে? স্যার আমরা প্রোগ্রামকে যখন চিন্তা করব, একটা প্রসেস চিন্তা করব, তখন কি ওই একটা মেমরিকে আমরা অ্যারের মতো চিন্তা না করে আমরা কিসের মতো চিন্তা করতে পারি, ফাংশনের মতো চিন্তা করতে পারি। যে আমরা এক একটা এই ফাংশনকে আমরা একটা কি বলবো, সেগমেন্ট বলবো, আর সেগমেন্টকে কোথায় কোথায় রাখবো, মেমরিতে রাখবো। সবাই কি বুঝছেন এবার? ক্লিয়ার? তাহলে এটা করে লাভ কি হবে, যখন যেটা লাগবে তখন সেটা কি করতে পারবো, লোড করতে পারবো। মনে করেন আপনি শুধুমাত্র ফ্যাক্টরিয়াল কোড চালাচ্ছেন, তখন কি ফিবোনাচি কোড লাগবে? ফিবোনাচি কোড বের করে রাখেন। যখন ফিবোনাচি কোড লাগবে তখন ফিবোনাচি অ্যাড করেন আর ফ্যাক্টরিয়াল বের করে দেন। সেই কাজটা আগে দিতেছিল। এর আগে আমি বুঝাই দিয়েছিলাম যে কিভাবে হোল কিভাবে রান হয়, এখন বুঝাচ্ছি কিভাবে রান হচ্ছে ওইটা। বুঝতে পারছেন? আগে কিন্তু আমি হোল একটা পিকচার দিছি আপনাদের যে এটা কিভাবে হচ্ছে, আর এখন কি করতেছি আমি, যে জিনিসটা কিভাবে হচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই জিনিসটা যখন আমি প্রথমবার পড়ছিলাম তখন আমারও মাথা ভালো লেগেছিল যে সেম জিনিসের মধ্যে বারবার পড়তেছি, কিন্তু আসলে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে একটু সাটেল পার্থক্য আছে। যদি বললাম না কোনো জিনিস একসাথে তৈরি করা আর পারফেক্ট করা যায়, দেখেন সব কিন্তু আগের যে কনসেপ্টগুলো ছিল সব কনসেপ্ট ইউজ হচ্ছে না, এখানে কিন্তু শপিং ইউজ হচ্ছে। যে আমাদের যদি ফ্যাক্টরিয়াল না থাকে তাহলে ফ্যাক্টরিয়ালকে আমি ডিসকে রাখবো, তারপর আবার এখানে দেবো। সবাই কি বুঝতে পারছেন? সবগুলো টেকনিক কিন্তু একসাথে ইউজ হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? এই কারো কোশ্চেন আছে? তাহলে বলুন তো, যখন এই সেগমেন্টেশন আসলো তখন যখন সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে তখন কি শুধুমাত্র একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলে হবে, নাকি তাকে বলতে হবে যে এই x = 5 যে আমরা লিখছি এটা কার পার্ট, নাকি main.c এর পার্ট, নাকি ফ্যাক্টরিয়াল এর পার্ট, নাকি? তাহলে এখন যখন লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করব তখন কি শুধুমাত্র i বলে দিলে হবে না? তাহলে এখন কি বলতে হবে, এই সেগমেন্টেশনে যখন আমরা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করি তখন এখান থেকে দুইটা জিনিস জেনারেট করব। আমরা কি জেনারেট করব? একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, সেগমেন্ট নাম্বার, আর একটা হচ্ছে আমাদের অফসেট। কি থাকবে? সেগমেন্ট নাম্বার আর অফসেট। যেমন এটাকে আমি বলবো সেগমেন্ট নাম্বার 1, এটা 2, এটা 3, তাহলে এটা আমাদের 1 নাম্বার সেগমেন্ট, 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার সেগমেন্ট। তাহলে x = 5 এক নাম্বার সেগমেন্টের কোথায় আসবে? মনে করেন এই নাম্বার লাইনে আসবে। কোথায় আসবে? এই নাম্বার লাইনে আসবে। তখন কি বলবো, এইটা তোমার স্টার্টিং সেগমেন্ট, তুমি এখান থেকে এইটুকু অফসেটে যাও, তাহলে কি এই লোকেশন পাই যাবো না? বুঝতে পারছেন যে তোমার স্টার্টিং সেগমেন্ট কোথায়? এইটা। এখান থেকে তুমি কত নিচে নামো? অফসেট পরিমাণ নামো। অফসেট পরিমাণ নামলে কি এই লোকেশনে পাই যাচ্ছে। যে মাইক্রোপ্রসেসর স্ট্রিং এর কাজগুলো করা সেম সেগুলো করা।
সবাই কি বুঝছেন? এই মাইক্রোপ্রসেসর যখন আপনারা মেমোরিতে রাখতেন মানে চিন্তা করতে যায় না, বাট মাইক্রোপ্রসেসর মেমোরি সেম ভাবেই কাজ করছে। আর ওটা হ্যান্ডেল করতেছে কি? মাইক্রোপ্রসেসর তো নিজেই হ্যান্ডেল করতেছে। ওর একটা আলাদা ওয়েস আছে। সবাই কি বুঝতে পারছেন? এই বন্ধু কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এখন আমরা যখন লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করব, তখন কয়টা জিনিস জেনারেট করতে হবে আমার? আমি যে লাইনটা লিখতেছি, এই লাইনটা কোন সেগমেন্টে? আর ওই সেগমেন্ট থেকে কত দূর যাবে? বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? ওকে। এখন কথা হচ্ছে স্যার, একটা প্রসেসকে তো আমরা অনেক ভাগ করলাম না? কি জি স্যার। আলাদা যাচ্ছে মাথা? হ্যাঁ? হ্যাঁ? আমাদেরকে আরো পড়াইছে স্যার, এখানে নাকি ভুল আছে স্যার সেগমেন্টেশন। তুই এখানে কি করছিস? স্যার যে আউটসাইডার দেখছেন এই তোমার সেগমেন্টেশন পড়াইছেন? নোমান স্যারের কথা কয়। ও নমস্কার সেগমেন্টেশন পড়াইতেছে না? সেগমেন্টেশন পড়া এটারও ভুল বের করছে স্যার। এটা রে? এটারও ভুল বের হ্যাঁ এটা তো ভুল আছে। হ্যাঁ এটা ভুল আছে, দরকার নাই স্যার। না না স্যার থাক। এটার ভুল, এটার সলিউশন কোথায় আছে? পেজিং আছে। দরকার নাই ও তুই বেজিং দিয়ে বাজরি করবি, পাক বলবি আর। সমস্যা নেই, আমরাও শিখবো। না স্যার আমরা সেটা তো স্যার আগে ওটা বাইর করেন স্যার আউটসাইডার কি করে বেজিং স্যার এখানে শিখাইতো, অত স্টাইল। এই সবাই আমি তো এই শিখেছি আমরা। এই সবাইকে এই পর্যন্ত বুঝছেন? স্যার ওকে। তাহলে দেখেন এই যে আমাদের সেগমেন্ট নাম্বার, এই যে আমাদের লাইনটা। জি স্যার থ্যাংক ইউ স্যার কারণ কোশ্চেন আছে এই আমি রিপিটটা কেন নিলাম বলেন তো? ভালো স্যার যখন এই নেক্সট ক্লাস যখন নিজে পড়া শুরু করব, তখন ধর আমার যদি সেগমেন্ট নাম্বার কি জিনিস, অফসেট কি জিনিস, ইউজারের ভিউ কি জিনিস, সেগুলো আমার না বোঝানো লাগে। আশা করি আমি কি বুঝাইতে পারছি? মনে থাকবে না? স্যার এই রোমান কি পড়াইছে? এগুলো অনেক হয়ে গেছে। স্যার আমরা দুইটা কোশ্চেন করার তো স্যার স্যার সেগমেন্টেশনে যে ভুলটা আছে এটার উপরে স্যার। বলে হ্যাঁ সেগমেন্টেশন ভুল কিছু বলে গেছে স্যার। এটা কি করে দেখাবো, আমরা সেগমেন্টেশন দেখাবো। আমরা সেগমেন্টেশন খুব বেশি জিনিস না। এটুকু কি বুঝছেন? এরপরে আর হাইস্ট 10 হাই দাও, মিনিট হাই দাও। আমি আবারও বলতেছি হ্যাঁ, এই হ্যাঁ দাও। ওভারভিউ লেকচারটা দেওয়ার হ্যাঁ একমাত্র দাও। কারণ আছে, যেটা কি ঈদের পরের জন্য আবার না বোঝানো লাগে। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? সবার হাই Okay, আসছে। এখন পেজিং মনে হয় না আমি সব দেখাবো, নো ওয়ান দাদা দেখাইছে। আমি হচ্ছে ইনভার্টেড পেজিং ওইসব আমি দেখাবো না, এগুলো সেলফ স্টাডি। একটা ম্যাথ দেখাই দেবো। ওগুলো লাগে না স্যার, ওগুলো লাগে না। দুই স্যারের কম্পিটিশন আমরা করছি Clear? হ্যাঁ, কারণ নো ওয়ান আমি কথা বলি যে কে কোনটুকু পড়াইছে। স্যার আপনাকে তো আমরা বললাম না রিফাত স্যারের সাথে বসতে স্যার রিফাত স্যারের সাথে বসেন স্যার রিফাত স্যার গাজী স্যার এরা স্যার কত সিনিয়র এদের থেকে আপনি কত কিছু শিখতে পারবো আচ্ছা